নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা যে নিউজটা আজকে তুলে ধরবো সেটা কিন্তু মারাত্মক। সুপ্রিম কোর্টে আজকে রীতিমতো মুখ পড়ল রাজ্য সরকারের। দর্শক, আমরা কয়েকদিন আগে মাত্র বলা যেতে পারে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস, আপনারা সবাই জানেন যে সন্দেশখালী উত্তাল হয়ে উঠেছিল এবং তারপর লাগাতার আন্দোলন চলেছে, লাগাতার অনেক কিছু হয়েছে। বিভিন্ন ক্লিপিং আমাদের সামনে এসছে। অভিষেক ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি ভাইরাল করেছেন সেই ভিডিও আমরা দেখেছি সন্দেশখালীর। সেই সব নিয়ে কিন্তু একটা উত্তাল পরিবেশ ছিল পশ্চিমবঙ্গে। সন্দেশখালীতে কিন্তু তৃণমূল জিতেছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু কিভাবে জিতলো, কেনই বা জিতলো, এই নিয়ে কিন্তু নানান রকমের প্রশ্ন ছিল, প্রশ্ন আছে, ভবিষ্যতেও প্রশ্ন থাকবে। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, বারবার করে বলছি দর্শক, এর আগেও বলেছি যে অভিষেক ব্যানার্জিকে ঠিকঠাক করে কিন্তু দেখা যাচ্ছে না, তাকে কিন্তু মিডিয়ার সামনে আমরা দেখতে পাচ্ছি না। কেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু আজকে যেভাবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মুখ পুরল, তাতে কিন্তু একটা জিনিস বলা পরিষ্কার যে এইবারে কি একের পর এক ব্যাক ফুটে যাবে রাজ্য সরকার। কারণ এই প্রথম লোকসভার পর সুপ্রিম কোর্টে বড় ধরনের একটা রায় রাজ্য সরকারের বিরুদ্ধে গেল এবং এই রায় থেকে আমাদের যেটা মনে হচ্ছে, পরবর্তীকালে যতগুলো মামলা সুপ্রিম কোর্টে আছে, যেমন ধরুন শিক্ষা ক্ষেত্রে মামলা আছে, ডিএ ক্ষেত্রে মামলা আছে, বিভিন্ন মামলা পর পর কি ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার। আজকে কি ঘটলো আমরা প্রথমে বলি দর্শক, যে 5ই জানুয়ারি শেখ শাহজাহানের খোঁজে ইডি যায় সন্দেশখালীতে। ইডি যখনই সেখানে গিয়ে পৌঁছায়, তারপরেই কিন্তু ইডির ওপর ঝাঁপিয়ে পড়ে শেখ শাহজাহানের দলবল। ইডি কিন্তু জানতো যে শেখ শাহজাহান সেখানে ছিল এবং তখনও কিন্তু ছিল, যতক্ষণ না ধস্তাধস্তি শুরু হয়। মারপিট হয়, ইডি আধিকারিক আহত হন, হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে কিন্তু দেখা যায় 55 দিন শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসে, 55 দিন পরে ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের উপর অনেকগুলো অভিযোগ ছিল। সেই অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জমি কেলেঙ্কারি, ভেড়ি কেলেঙ্কারি, বেগার খাটানো, নারী নির্যাতন, এই ধরনের প্রচুর অভিযোগ ছিল। কিন্তু সেই সময় অভিষেক ব্যানার্জি একটি ভিডিও ফুটেজ বের করে দিয়ে তিনি সমস্ত কিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন লোকসভা নির্বাচনের আগে। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ, বি আর গাভাই এবং কে বি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের বক্তব্য হচ্ছে একদম পরিষ্কার, যে কাকে আমরা বাঁচাতে চাইছেন, কাকে রাজ্য সরকার বাঁচাতে চাইছেন। মমতা ব্যানার্জির সাদের প্রিয় শেখ শাহজাহান। মমতা ব্যানার্জি বলেছিলেন যে শেখ শাহজাহানের ওপর যেটা হচ্ছে সেটা একেবারে ইচ্ছাকৃতভাবে তাকে জোর জবরদস্তি করে তার পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। এই রকম বাক্য কিন্তু মমতা ব্যানার্জি করেছিলেন এবং মমতা ব্যানার্জির যে বক্তব্য, তাতে কিন্তু সন্দেশখালীতে আরো উত্তপ্ত হয়ে উঠেছিল। সন্দেশখালীতে শেখ শাহজাহানের যে অবস্থান, সেই অবস্থানকে সমর্থন করত রাজ্য সরকার, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তাই তারা বারবার করে চেয়েছে যাতে শেখ শাহজাহান ধরা না পড়ে। দেখুন দর্শক, এখানে কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে। 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা সেখানে পৌঁছয়, আহত হয়, আর শেখ শাহজাহান ধরা দেয় 55 দিন পর। কেন? তার প্রথম কারণ হচ্ছে সমস্ত যে ডকুমেন্টস, সেগুলোকে লোপাট করতে হবে এবং সেই লোপাট করার জন্যই কিন্তু এতদিন সময় নেওয়া।
এবং তাকে বাঁচাতে চেয়েছিল রাজ্য পুলিশ। কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে সিবিআই তদন্ত হবে, কোনো রাজ্য সরকারের কোনো পুলিশ তদন্ত করতে পারবে না, তদন্ত করবে সিবিআই। সিবিআই তদন্ত শুরু করার পরেই মমতা ব্যানার্জির সরকার চলে গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা করলেন যে না, সিবিআই মামলা করা যাবে না, রাজ্য সরকারই মামলা করবে, রাজ্য সরকারের সিআইডি এর তদন্ত করবে। সেই মামলার আজকে রায় দিয়েছেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। এক হচ্ছে বি.আর. গাভাই বিচারপতি এবং বিচারপতি 2 নম্বর হচ্ছে কে.বি. বিশ্বনাথন। এই দুজনের যখন বক্তব্য শুনছিলেন মমতা ব্যানার্জির সরকারের যারা আইনজীবী ছিলেন, মনু সিংভি যিনি কংগ্রেসের নেতা এবং মমতা ব্যানার্জি সরকারের থেকে কত কোটি টাকা যে কামাচ্ছেন তার কোনো ঠিক নেই, এই মনু সিংভি তিনি বলছেন যে 43টি এফআইআর হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, চার্জশিট হয়েছে 42টি। মিলন, এটা কি করে হয়? এটা একটা বিশাল পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, সুতরাং সিবিআই তদন্ত যাতে না দেওয়া হয় তার জন্য আমরা অনুরোধ করছি। কিন্তু মনু সিংভি একবারও ভাবছেন না যে 43টা এফআইআর হলো, 42টি চার্জশিট হয়েছে, অথচ দিব্যি শেখ শাহজাহান বেরিয়ে গেল, দিব্যি শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছেন, দিব্যি শেখ শাহজাহানের কোনো শাস্তি হলো না। চার্জশিটে আদৌ তার নাম আছে কিনা সেটা কিন্তু তিনি উল্লেখ করেননি। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিল যে না, কাকে বাঁচাতে চাইছে রাজ্য সরকার? শেখ শাহজাহানকে বাঁচিয়ে রাজ্য সরকারের লাভটা কি আছে? সিবিআই তদন্তে এত ভয় পাচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু মনু সিংভি দিতে পারেননি, দিতে পারবেন না মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিও। শেখ শাহজাহান হচ্ছেন একজন দুষ্কৃতী, তার বিরুদ্ধে যদি তদন্ত হয়, সিবিআই তদন্ত করে, তাতে ওনাদের এত আপত্তি কিসে? বাংলার জনগণের কোটি কোটি টাকা খরচা করে শেখ শাহজাহানকে বাঁচাতে চাইছেন। ঠিক এর আগে আমরা যেমন দেখেছিলাম সারদা কাণ্ডে, একের পর এক লোককে বাঁচাতে, সারদা কাণ্ড যাতে সিবিআই তদন্তে না যায় তার জন্য কোটি কোটি টাকা খরচা করেছেন। যদিও সেই তদন্তে কোনো লাভ হয়নি এখনো পর্যন্ত, সিবিআই মুখ থুবড়ে পড়ে আছেন, কিন্তু তারও অনেক কারণ আছে। কারণ যে সময় সিবিআই তদন্তটা পেয়েছেন তাদের হাতে, সেই সময় প্রচুর ডকুমেন্টকে নষ্ট করে দেওয়া হয়েছে। দর্শক, একটা জিনিস মনে থাকবে আপনাদের, যে রাজীব কুমারকে ধরার জন্য সিবিআই তার বাড়িতে পৌঁছে গেছিলেন, তার বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। ঠিক সেই সময় মমতা ব্যানার্জি পৌঁছে গেছিলেন তার বাড়িতে, সেখান থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভে বসেছিলেন রাজীব কুমার, মমতা ব্যানার্জি এবং তার নেতৃত্বে তাদের নেতা নেত্রীরা। কিন্তু তারপর কি হয়েছিল? রাজীব কুমারকে কেন এখনো সিবিআই অ্যারেস্ট করতে পারলো না? কেন রাজীব কুমারকে ধরা গেল না? এ পুরোটাই যেন একটা নাটক চলছে, পুরোটাই যেন একটা যাত্রাপালা চলছে পশ্চিমবঙ্গে। সেন্ট্রাল থেকে কখনো কখনো নির্দেশ আসছে এবং সেই নির্দেশ অনুযায়ী যেন মনে হচ্ছে সিবিআই কাজ করছে, ঠিক সেই নির্দেশ অনুযায়ী যেন সুপ্রিম কোর্ট মাঝে মাঝে রাজ্যের বিরুদ্ধে রায় দিচ্ছেন। এগুলো কিন্তু দর্শক মনে হচ্ছে। বাংলার মানুষ এই কথাগুলো বলছেন, বাংলার মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসে বারবার আঘাত দেওয়া হচ্ছে। সেই বিশ্বাসকে রাখতে পারছে না না সেন্ট্রাল গভর্নমেন্ট, না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আজকে যে অবজারভেশন, এরপরে যখন আবার এই মামলাটি উঠবে তখন দেখা যাবে অন্য রায় বেরোচ্ছে। এই ঘটনাই কিন্তু ঘটছে এবং এই ঘটনাই কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তাই বাংলার মানুষ জানতে চাইছে যে প্রকৃত সত্য কবে উঠে আসবে, কবে শিক্ষা ক্ষেত্রে যে এত বড় ব্যাপক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মাথা কে কবে জানতে পারবে সাধারণ মানুষ, কবে জানতে পারবে সারদার মাথা কে, সারদা থেকে সব থেকে বেশি বেনিফিশিয়ারি কে হয়েছেন কুণাল ঘোষের কথা অনুযায়ী মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জিকে এখনো পর্যন্ত কেন জিজ্ঞাসাবাদের জন্য কোন রকমের অর্ডার দিল না সুপ্রিম কোর্ট? কেন সিবিআই এখনো পর্যন্ত কোনো রিপোর্ট জমা করতে পারছে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে, বা তদন্ত করে কোনো রেজাল্ট দিতে পারছে না?
এই রকম নানান প্রশ্নের সম্মুখীন সিবিআই যেরকম হচ্ছে, যেরকম সুপ্রিম কোর্ট, যেরকম বাংলার যারা নেতা নেত্রীরা আছেন, বিজেপি করেন, তৃণমূল করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, প্রত্যেকের কাছেই কিন্তু এই জিনিসটাই জানতে চাইছে বাংলার মানুষ যে সারদা, নারদা, রোজভ্যালি, সন্দেশখালী প্রতিটি ঘটনার সত্যাসত্য কবে সামনে আসবে, কবে কবে কবে, এটাই কিন্তু বাংলার মানুষের একটি মাত্র আওয়াজ। দর্শক, আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু পরবর্তীকালে এর কি হবে, এর অ্যাকচুয়ালি ফলাফল কি হবে, সেটা কিন্তু এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। তবে আজ যাই বলা হোক, আজকে কিন্তু রাজ্য সরকার যে একেবারে মুখ থুবড়ে পড়লো সুপ্রিম কোর্টে, এটা কিন্তু পরিষ্কার। তারপরে কি হবে, তারপরে কি হতে পারে, সেদিকে আমরা অবশ্যই চোখ রাখবো, আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।